বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানে আমরা পর্যায় সারণী অধ্যায়টি নিয়ে একটি পর্যালোচনামূলক ক্লাস করছি, যেটি মূলত পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের অংশ হিসেবে। তো আমাদের এই পর্যায় সারণী অধ্যায়টি রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে মৌলগুলোকে নানা আঙ্গিকে আমরা ক্লাসিফিকেশন করেছি এবং এই মৌলগুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটি ধারণাও আমাদের এখান থেকে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আমরা পর্যায় সারণীতে যদি দেখি তাহলে মৌলগুলোকে মূলত এখানে 7টি পর্যায় এবং 18টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যার প্রথম যে শ্রেণী, সেখানে প্রথম পর্যায়ে আছে হলো তোমার 2টি মৌল, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আছে 8টি করে মৌল, চতুর্থ আর পঞ্চম পর্যায়ে এটা আছে 32টি করে মৌল, ষষ্ঠ আর 18টি করে মৌল, ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে আছে 32টি করে মৌল। কিন্তু এর মধ্যে ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে তৃতীয় শ্রেণীতে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম, এরপরে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম সহ 15-30টি মৌলকে নিচে স্থান দেওয়া হয়েছে। এবং এর ফলে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর যে মৌলিক নীতিমালা, সেটার কিছুটা এখানে লঙ্ঘন হয়েছে। বাট এভাবে মৌলগুলোকে সাজায় নিয়ে আমরা দেখতে পাইছি যে মেন্ডেলিফ, এখানে যদি রুশ বিজ্ঞানী মেন্ডেলিফের থিম ধরে মৌলগুলোকে সাজানো হয়, তাহলে সেক্ষেত্রে ভর ক্রমবর্ধমান অনুসারে মৌলগুলোকে সাজাতে গিয়ে পটাশিয়াম এবং তোমার অন্য এখানে নিষ্ক্রিয় মৌল হিসেবে আর্গনের সাথে একটা বিশেষ কনফ্লিক্ট তৈরি হয়, যেখানে পারমাণবিক ভর অনুসারে দেখা যায় যে পটাশিয়ামের ভর হলো 39, অন্যদিকে আর্গনের ভর হলো 40। সেই হিসেবে পটাশিয়াম যায় হলো আর্গনের স্থানে আর আর্গন আসে পটাশিয়ামের স্থানে। এছাড়াও টেলুরিয়াম এবং আয়োডিনেও ঠিক একই প্রবলেম ঘটে, যেখানে পরের মৌল আগে, আগের মৌল পরে অবস্থান নিয়ে ফেলে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের পর্যায় সারণীতে অবস্থান করা মধ্যে একটা সুশৃঙ্খল নীতিমালা আমরা এখানে গ্রহণ করি, এবং সেই হিসেবে দেখা গেল যে বিজ্ঞানী মোসলের একটি বিশেষ সংশোধনীতে এই পারমাণবিক সংখ্যা শব্দটিকে চেঞ্জ করে আমরা পারমাণবিক ভর কথাটিকে চেঞ্জ করে পারমাণবিক সংখ্যা যখন আমরা এখানে সংযোজন করলাম, এবং ওই মেন্ডেলিফের ওই সূত্রটি সংশোধন হওয়ার পর তার সূত্রের যে চূড়ান্ত রূপ, সেটি দাঁড়ালো এরকম যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান সংখ্যা অনুসারে এটি পরিবর্তিত হয়। আমরা পারমাণবিক সংখ্যা ধরে বসালে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে আর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের আর কাছে খুব বেশি পরিলক্ষিত হয় না। এখন পর্যায় সারণীতে মৌলগুলোকে আমরা সাধারণত 3টা ব্লকে বিভক্ত করেছি। 1 এবং 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে এরা হলো এস ব্লক মৌল, এবং এদের ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এরা কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে এস ব্লকে, এবং সেখানে 1 থেকে 2টা ইলেকট্রন। অন্যদিকে 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে সাধারণত ডি ব্লক মৌল হিসেবে দেখা হয়, এবং এদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেগুলো কিন্তু ডি ব্লকে গিয়ে অবস্থান করে। এবং এরা সাধারণত রঙিন এবং আন্ত অবস্থান্তর মৌল বা অবস্থান্তর মৌল হিসেবে এদের বিশেষভাবে চিহ্নিত করা হয়ে থাকে। এরপরে 13 থেকে তোমার 18 পর্যন্ত যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীতে অবস্থান করা মৌলগুলোকে পি ব্লক মৌল বলা হয়। এবং পি ব্লকে আমি যে রেঞ্জ বলেছি, সেখানে তুমি ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে এই জাতীয় প্রশ্ন মানে সেগুলোকে সাজাই নেওয়া হয়েছে, এবং সেখানে ইলেকট্রন বিন্যাসকে কেন্দ্র করে কিভাবে পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয় তার পুরো সিস্টেমগুলো দেখানো আছে। আমি একটু এই নীতিমালার যে মৌলিক নিয়মগুলো সেটির উপর একটু আলোকপাত করি। এস ব্লকের বেলায় সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী 1,
দুটো ইলেকট্রন থাকবে শ্রেণী 2। ঠিক তেমনি ডি ব্লকের বেলায় যদি সর্বশেষ শক্তি স্তরটি ডি হয়, তার আগে এস সহ কিন্তু এটি সমন্বয় করতে হবে। তাহলে আমাদের শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে এস ব্লকের বেলায় আমরা ওই ইলেকট্রন যতটি থাকবে সেই সংখ্যা ধরে বের করব। ডি ব্লকের বেলায় এস এবং ডি এই দুটি যোগ করে নেব। পি ব্লকের বেলায় রুলসটা কি, সেখানে তিনটা জিনিস যোগ করতে হয়, এস, পি এবং হলো তার সাথে তদ্যোগ। আমি মনে হয় উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। বোঝা এটিকে ক্লিয়ার করার জন্য আমি অন্তত একটি করে উদাহরণ দিচ্ছি। এস ব্লকের জন্য আমি যদি উদাহরণ হিসেবে ম্যাগনেসিয়ামকে দেই, ম্যাগনেসিয়াম কত কত রোল কত? 12। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বা রোল নম্বর তাদের 12 হচ্ছে। সেই হিসেবে আমি ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে এটি এরকম দাঁড়াবে, এসএসপি এখান থেকে 10, তারপরে এস লিখলি হয়ে যাচ্ছে 1 2, এখানে 2, এটা তো 3। তাহলে এখানে কত হবে, এখানে 2, এখানে 2, এখানে 6 10 আর এখানে 2। তাহলে সর্বশেষ কক্ষপথ আছে হলো তোমার 3s। এটা ধরে আমাকে কিন্তু কাজটি 3s2 অর্থাৎ দুটো ইলেকট্রন ধারণ করবে। তো এরপরে পি ব্লকের রুলস অনুসারে আমরা খুবই পরিচিত একটা মৌল ফসফরাসকে লিখলাম। ফসফরাস কত নম্বর রোল? মেবি 15, ঠিক কি? তো তাহলে এর কি হবে, এস এস পি 10, তারপর এস পি এস, আর মানে এস পর্যন্ত নিলি পি পর্যন্ত নিলি হয়ে যাচ্ছে 1 2 2 3, তাহলে 3s 3p। এখন যদি আমরা সংখ্যাগুলো বসাই তাহলে এখানে 2 2 6 2, এখন এই পর্যন্ত কত হচ্ছে, 14 আর 1 কত, 15। তাহলে এইভাবে 10 আর 2 হচ্ছে 12, এখানে 3 হবে না? আচ্ছা 10, 33। দাঁড়াও এটা, ও হ্যাঁ 15 মিল করতে গিয়ে 12, তাহলে 3, সরি খেয়াল করিনি 3। তাহলে আমরা এখানে যদি পি ব্লকের বেলায় রুলসটা হলো কি, পি এর সাথে এস যোগ তার সাথে 10 যোগ, এর সাথে হলো 10 যোগ। আশা করি বুঝতে পারছো, এখানে 10 যোগ করলে কিন্তু আমাদের মূল শ্রেণী যেটা সেটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ 3 আর 2 5 আর 10 কত, 15। তুমি দেখো ফসফরাস 15 নম্বরে আছে, ঠিক কি? আর ডি ব্লকের বেলায় আমার এই মৌলটি আছে হলো তোমার ডি ব্লক। ডি ব্লকে খুবই পরিচিত মৌল লোহা নিলাম প্রথম। লোহা হলো 26 নম্বর মৌল। তাহলে সেটা কি হবে, এস এস পি, তারপরে এস পি এস, এসএসপি এসপিএস, তারপর ডিপিএস এ খালি ডি নিলেই হয়ে যাচ্ছে। তাহলে যথারীতি একটু মানগুলো বসায় দেই, তাহলে কি হবে, 1 2 2 3 3 3s 3p 3d, এটা হলো 4s। তাহলে আমাদের সর্বশেষ কক্ষপথ যখন ডি ব্লক হয়
তাহলে সেক্ষেত্রে রুলসটা হলো ডি এর সাথে কি যোগ হতে হবে, এস। তাহলে ডি এর সাথে এস যদি যোগ করে নেওয়া হয় তাহলে কত হচ্ছে, এখানে ধারণ ক্ষমতা হলো 2, এটার ধারণ ক্ষমতা 2 দিয়ে 4, 6 10, 10 আর 2 হলো কত 12। তারপরে এখানে 12 হওয়ার পরে কত 10 আর 2 12 আর 6 কত 18, 18 আর 2 20। 18 2 কত 20, আর এখানে 26 মিনিট করতে গেলে 6 হবে। তাহলে ডি প্লাস এস, এখন তুমি এই দুটো যোগ করো তাহলে দেখো অটোমেটিক্যালি এখানে মিলে গেছে। অর্থাৎ 8 নম্বর গ্রুপে আছে। তুমি লোহাকে দেখো 8 নম্বর গ্রুপে পাওয়া যায়, পর্যায় সারণী থেকে একটু লক্ষ্য করে দেখো। জি স্যার। আমার মনে হয় যে পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয় এবং এই বিষয়ে যে আলোচনা সেটি মোটামুটি আমরা শেষের দিকে আসছি। এখানে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। না স্যার। তাহলে আমাদের এই অংশটি আমরা এখানে ক্লোজ করছি।